জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ। ঠিক কী ঘটছে এই মুহূর্তে, এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছি সাজিদ আরাফাত। মার্কিন বাণিজ্য চুক্তিটি উত্তরাধিকার সূত্রে পাওয়া, চাইলেই এটি বাতিল করা যায় না। সকালে সচিবালয়ে মার্কিন বাণিজ্য বিষয়ক দূত ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে এমন মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, দেশের স্বার্থের অনুকূলে যায় এমন কাজই করবে সরকার। চুক্তির কোনো ধারা বিরুদ্ধে গেলে এর ভেতরেই সমাধান আছে। তাই চুক্তি নিয়ে অহেতুক আতঙ্কিত ও দুশ্চিন্তাগ্রস্ত না হওয়ার আহ্বান জানান তিনি। সব চুক্তির ক্ষেত্রেই বাংলাদেশ ফার্স্ট নীতি মেনেই কাজ করবে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে গেল ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের আরোপিত বাড়তি শুল্কের প্রভাব কমাতে ঢাকা ওয়াশিংটন একটি পারস্পরিক বাণিজ্য চুক্তি সই করে অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই আলোচিত বাণিজ্য চুক্তি নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। আমরা এই দেশের স্বার্থের অনুকূলে যাই তেমন কাজই করব। সেই জন্যই আমরা কমিটেড এবং সেই জন্য এই দেশ পরিচালনার দায়িত্বে এই দেশের মানুষ আমাদের বসিয়েছে। একটা চুক্তির সেলফ কেয়ারিং এলিমেন্ট থাকে, এই চুক্তিরও সেলফ কেয়ারিং এলিমেন্ট আছে। আমাদের কাছে যদি কোনো সময় মনে হয় যে এই চুক্তির কোনো একটি ধারা বা একাধিক ধারা যেটি বাংলাদেশের স্বার্থের অনুকূল না, সেটাকে কারেক্ট করার প্রভিশনও এই চুক্তির মধ্যেই আছে। সুতরাং এটি নিয়ে অহেতুক আপনাদের চিন্তান্বিত হওয়ার বা আতঙ্কিত না হওয়ার জন্য আমি অনুরোধ করব। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে পরিবেশ সংক্রান্ত শর্ত নিয়ে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। তিনি বলেন, চুক্তির কোনো নির্দিষ্ট শর্ত নিয়ে দ্বিমত থাকলে তা আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই সমাধান করা সম্ভব। সচিবালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন বন ও পরিবেশ মন্ত্রী। বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সই হওয়া বাণিজ্য চুক্তির অগ্রগতি নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের আইনের কিছু অসঙ্গতি দূর করে সামঞ্জস্য আনার বিষয়েও আলোচনা হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান পরিবেশ মন্ত্রী। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বছরে প্রায় 5 থেকে 6 বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে বাংলাদেশ। বিনিময়ে যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ যেন তাদের থেকে আরও বেশি পণ্য ক্রয় করে। এই 2-3টা ক্লজ আছে, সেটার ভিতরে আমি কোনো অসম কিছু দেখি না। ওইটা আমরাও চাচ্ছি, যেটা ওনারাও চাচ্ছে, যে এনভায়রনমেন্ট রিলেটেড লগুলো আরও যেন ভালোভাবে বাস্তবায়ন করা হয়। এই তো আমাদের এখানে অসম কিছু নাই। অন্য মন্ত্রণালয় বলতে পারে অসম কি আছে। আর তাছাড়া ভাই যে কোনো দেশে তো চাইবে আমাদের দেশে বেশি বিক্রি করতে, আমরাও তো চাই। তাই আগামী 1 বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর ওসমানী মিলনায়তনে ডিসি সম্মেলনের আয়োজনে একথা বলেন মন্ত্রী। গত 16 বছরে স্থানীয় সরকার কাঠামোতে হওয়া দুর্নীতি তদন্তের আশ্বাস দেন মির্জা ফখরুল। ব্যাপক আপনার দুর্নীতি হয়েছে, সেই বিষয়গুলো আমরা আমাদের মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা তদন্ত করব এবং একই সঙ্গে সেগুলো যেন ভবিষ্যতে না ঘটে সেটা আমরা দেখব। আমরা চাই, চেষ্টা করব 1 বছরের মধ্যে আগামী সংস্থার টায়ারগুলোতে নির্বাচন হয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ। চলতি বছর স্থানীয় সরকারের নির্বাচন না হলেও প্রশাসনিক প্রস্তুতি শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। মঙ্গলবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী বছর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনীর আর বেশি দিন মাঠে থাকবে না বলেও জানান তথ্য উপদেষ্টা। নির্বাচন যেটা এই বছরে শেষ হবে কেন, উত্তর হচ্ছে না। বলা হয়েছে যে নির্বাচনটা 10 মাস থেকে 1 বছর লাগবে শুরু হওয়ার পর, এবং নির্বাচন শুরু হবে এই বছরের শেষের দিকে। কিছু প্রস্তুতির প্রয়োজন আছে। উপজেলা বাতিল করে দেওয়ার কোনো সিদ্ধান্ত এই সরকার নেয়নি। আইন শৃঙ্খলার অবস্থা ছিল, সেখানে আমাদের সেনাবাহিনীর অফিসিয়ালি থাকা এটার একটা সিম্বলিক ভ্যালু আছে। নির্বাচনের আগে পরের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে, আগে তারা নিজেরা অ্যারেস্ট করতে পারতেন, নিজেরা এসব স্টেপ নিতে পারতেন, সেটা নিচ্ছেন না। তারা জাস্ট এখন একসময় যে মিলিটারিকে নির্বাচনের সময় স্ট্রাইকিং ফোর্সের মতো রাখা হতো, টু সাম এক্সটেন্ট তারা সেভাবেই আছেন। দেশের প্রয়োজনে সিভিল প্রশাসনের সঙ্গে সামরিক বাহিনী সমন্বয় করে কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ডক্টর AKM শামসুল ইসলাম।
ডিসি সম্মেলনের তৃতীয় দিনে সাংবাদিকদের এ কথা জানান তিনি। অন্যদিকে মুক্তিযোদ্ধাদের তালিকায় অনিয়ম তদন্ত করা হচ্ছে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এদিন মাঠ পর্যায়ে সাইবার নিরাপত্তা জোরদারে ডিসিদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে দিক নির্দেশনাগুলো ছিল সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার যে বিষয়গুলো জেলা প্রশাসকদেরকে জানা উচিত, সেই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে আমরা অবহিত করেছি। মুক্তিযুদ্ধের তালিকা নিয়ে একটা বিষয় আছে, তারপরে এখানে যে বীর নিবাস নামে যে প্রজেক্টটি করা হয়েছে, এই দুর্নীতি বা এই অনিয়মগুলার আগামীতে আমরা সেগুলোর সুষ্ঠু তদন্ত করব এবং ভবিষ্যতে যাতে এটার আর রিপিটেশন না হয় কোনো সময়, সেটাও আমরা নিশ্চিত করব। বর্তমানে লোডশেডিং নেই, তবে কারিগরি ত্রুটির কারণে কোথাও কোথাও লোডশেডিং হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় দিনে বৈঠক শেষে তিনি কথা বলেন। লোডশেডিং একটা সাময়িক ব্যাপার ছিল, যেহেতু এটা মেশিন, সেই সময়টাতে দুটো মেশিন নষ্ট হয়ে গিয়েছিল। সেগুলো আমার মনে হয় কয়েকদিন আগে আমি একটা সেমিনারে বলেছিলাম 7 দিনের মধ্যে আবার লোডশেডিং শেষ হয়ে যাবে। এখন কোনো লোডশেডিং কোথাও নাই। যদি কোথাও বিদ্যুৎ না থাকে তাহলে লাইনের ফল্টের জন্য বিদ্যুৎ থাকে না, কিন্তু আমাদের যে জেনারেশন আছে সেই জেনারেশন দিয়ে আমরা লোডশেডিং মুক্ত রাখতে পারছি। বিগত সরকারের মতো ঢালাওভাবে মেগা প্রকল্প গ্রহণ থেকে সরে আসছে বর্তমান সরকার। অর্থের অপচয় রোধে অপ্রয়োজনীয় কোনো প্রকল্পে বিনিয়োগ না করার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। মাঠ পর্যায়ে ভূমি অধিগ্রহণে অব্যবস্থাপনার কারণে রাষ্ট্রকে গুনতে হচ্ছে হাজার কোটি টাকার অতিরিক্ত মাসুল। মঙ্গলবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে সংক্রান্ত সেমিনারে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম। তিনি জানান, প্রস্তাবিত এই এক্সপ্রেসওয়ে দেশের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে। তবে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা ও দুর্নীতি বড় অন্তরায় বলেও সতর্ক করেন তিনি। সেমিনারে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজিব আহসান বলেন, বড় প্রকল্প মানেই দুর্নীতির ক্ষেত্র, এই ধারণা থেকে সংশ্লিষ্টদের বেরিয়ে আসতে হবে। যে কোনো প্রকল্পের বাস্তবায়ন প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও বিতর্কহীন করার উপর জোর দেন তিনি। যেভাবে প্রকল্পটি প্রণয়ন করবেন সেই সময়সীমার মধ্যে যেন জমি অধিগ্রহণ নিশ্চিত করা যায় এবং যাতে প্রকল্পের ব্যয় বৃদ্ধি না পায়। মানুষ মনে করে বড় প্রকল্প মানে বড় দুর্নীতির একটি ক্ষেত্র। 4 বছর হয়েছে ল্যান্ড অ্যাকুইজিশন হয়নি। 16,000 কোটি টাকার প্রজেক্ট, এখন যা ব্যয় বেড়েছে, নতুন করে সমন্বয় করতে গেলে যা হবে, আমার মনে হয় আরও একটা বড় অ্যামাউন্ট। কয়েকজন জেলা প্রশাসক ল্যান্ড অ্যাকুইজিশনটা করতে সক্ষম হলো না বিদায় রাষ্ট্রকে প্রায় কয়েক হাজার কোটি টাকা অপচয় করতে হবে। শক্তিশালী সামরিক বাহিনী গঠনে সশস্ত্র বাহিনীর নিয়োগ প্রক্রিয়ায় ডিসিদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিষয়ক উপদেষ্টা AKM শামসুল ইসলাম। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে অংশ নিয়ে সাংবাদিকদের কথা জানান তিনি। বিগত নির্বাচনে জেলা প্রশাসকরা সেনাবাহিনীর ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান উপদেষ্টা। সরকার সামরিক বাহিনীকে জনমুখী করতে চায়, তাই আগামীতে সিভিল প্রশাসনের সঙ্গে যৌথভাবে সেনাবাহিনী কাজের ক্ষেত্র তৈরির পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা। পেশাদারিত্ব এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেনাবাহিনীতে যাতে আমরা আরও শক্তিশালী জনবল সম্পৃক্ত করতে পারি এবং সেই ব্যাপারে জেলা প্রশাসকদের কী ভূমিকা সে ব্যাপারে আমরা আলোচনা করেছি। আমরা আরও আলোচনা করেছি আমাদের যে বিগত ইলেকশনে সেনাবাহিনী এবং আমাদের যে জেলা প্রশাসক কিংবা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যে রোল এবং তারা যে হারমোনিতে কাজ করেছে, সেই হারমোনিটাকে আরও কীভাবে স্ট্রং করা যায়, পারস্পরিক আস্থা এবং বিশ্বাস আরও কীভাবে বৃদ্ধি করা যায়, সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। ভূমি সংক্রান্ত মামলা জট নিরসনে আইন মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে কাজ করবে ভূমি মন্ত্রণালয়, এমনটা জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। মঙ্গলবার রাতে ডিসি সম্মেলনে ভূমি মন্ত্রণালয়ের
সেশন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। ভূমিমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সময়ে দখল হওয়া খাস জমি দ্রুত পুনরুদ্ধারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি আধুনিক ও দালালমুক্ত ভূমি সেবা নিশ্চিতে কাজ করছে সরকার। এছাড়া মাঠ পর্যায়ে বাড়ানো হচ্ছে তদারকি। এ সময় ভূমি সেবার আধুনিকায়ন সম্পর্কে জনগণকে আরও বেশি জানাতে ডিসিদের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি। খাস জমিটা বাংলাদেশের সরকারের সম্পত্তি, এটা আমাদের অবশ্যই দেখভালে আমরা নির্দেশনা দিয়েছি। যারা অতীতে গত 17 বছর ফ্যাসিস্ট আমলে এই ধরনের ইয়েগুলি খুব বেশি হয়েছে এবং আমরা সব কিছুই আমরা খুব দ্রুত সময়ে পুনরুদ্ধারের সকল কার্যকরী পদ্ধতি আমরা গ্রহণ করছি। আইন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়কে একই নিয়ে ব্যবস্থার চেষ্টা করছি। অতীতে এটা ভূমি মন্ত্রণালয়ের আওতায় ছিল, আমরা চেষ্টা করছি আবার পুনরায় ফিরে আনার। বিগত সরকার ট্রাস্টি বোর্ড কারসাজি করে বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় হাইজ্যাক করেছিল বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি আয়োজিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমস্যা ও করণীয় নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন। এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ভোগান্তি ছাড়া কার্যক্রম পরিচালনা নিশ্চিতে 180 দিনের মধ্যে সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দেয়া হবে বলে জানান তিনি। এ সময় মালয়েশিয়ার দৃষ্টান্ত তুলে ধরে বাংলাদেশকে এশিয়ার সবচেয়ে বড় শিক্ষার হাব বানানো হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এদিকে ক্রমান্বয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডির অনুমোদন দেয়া হবে বলে জানান প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। কোন কোন ইউনিভার্সিটি আছে যেখানে হয়তো কোয়ালিটি সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্টের প্রয়োজন রয়েছে, এক্ষেত্রে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন রয়েছে, অ্যাক্রেডিটেশন কাউন্সিল রয়েছে, তাদের ভূমিকা আরও জোরদার করতে হবে যেন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমরা সার্টেন লেভেলের একটা কোয়ালিটি বেঞ্চমার্কিং তৈরি করতে পারি। বাট ইন জেনারেল আমাদের কিছু ভিশন রয়েছে যেটা মাননীয় প্রধানমন্ত্রী ওনার বিভিন্ন বক্তব্যে বলেছেন এবং আমাদের নির্বাচনী যে ম্যানিফেস্টো আছে সেখানেও বলা হয়েছে। উনি যে শিক্ষা ব্যবস্থাটাকে ফোর্সি করেন সেটা এমন একটা বিষয় যেখানে লার্নিং উইথ হ্যাপিনেস। আমাদের 180 ডেজের ভিতরে আমরা আমাদের শিক্ষা মন্ত্রণালয় কীভাবে চলবে সেটা আমরা স্যাটিসফাইড করে ফেলব। প্রাইভেট ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ মাস্ট বি ইনক্লুডেড ইন দ্য ইউজিসি। বাংলাদেশ হবে পৃথিবীর সবচেয়ে বড় সেরা এডুকেশন হাব কান্ট্রি। আমাদের সেই রিসোর্স রয়েছে, আমাদের সেই মেধা রয়েছে। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, প্রধানমন্ত্রী বিশ্বাস করেন এই দেশের কৃষকের অর্থনীতি শক্তিশালী করলে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হবে। ফলে কৃষি অর্থনীতি শক্তিশালী করতে সরকার সবকিছু করবে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের সার্কিট হাউসে জেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, অতিবৃষ্টিতে যে সকল কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদের পাশে দাঁড়াবে। এদিকে একই অনুষ্ঠানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে সেটা মেনে নেওয়া যায় না। ফসল রক্ষা বাঁধের নামে পানি উন্নয়ন বোর্ড অপরিকল্পিত বাঁধ নির্মাণের ফলে কৃষকদের নানা সমস্যায় পড়তে হয়। ফসল যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেইভাবে প্রকল্প তৈরির ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। পরে ক্ষতিগ্রস্ত 400 কৃষকের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করে, ধারণ করে, লালন করে এদেশের কৃষকের অর্থনীতি শক্তিশালী করলে এদেশের অর্থনীতি শক্তিশালী। এটা শক্তিশালী করার জন্য সবকিছু করার জন্য প্রস্তুত আছে। সুনামগঞ্জ এক ফসলি অঞ্চল, শুধু বড় মৌসুমটা হয়, এটা দিয়ে সারা বছর চলে তারা, সেটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং জনগণের টাকা যাতে আর এভাবে অপচয় করা না হয় সেইভাবে আপনারা প্রকল্প তৈরি করার চেষ্টা করবেন। 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডের মামলায় প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা। তদন্ত প্রায় শেষ পর্যায়ে জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, এখন পর্যন্ত 58 জনের নিহতের তথ্য পাওয়া গেছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, 5 ও 6 মে ঢাকায় 32 জন, নারায়ণগঞ্জে 20 জন, চট্টগ্রামে 5 জন সহ মোট 58 জন নিহত হয়েছেন, যাদের পরিচয় শনাক্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শাপলা চত্বরের হত্যাকাণ্ডে শেখ হাসিনা ও তৎকালীন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ মোট 30 জন এই মামলার আসামি হবেন।
তদন্ত শেষ করে আগামী 7 জুনের মধ্যে প্রতিবেদন দাখিল করার কথা জানান চিফ প্রসিকিউটর। 13 বছর আগে রাজধানীর শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম। নিশ্চয়ই আইন শৃঙ্খলার বাহিনী আছে, আওয়ামী লীগ এই সংগঠন জড়িত আছে, সরকার জড়িত আছে। এর মধ্যে প্রত্যেক নিহতের পরিবারের সাথে আমরা কথা বলেছি এবং যেসব হেফাজতে ইসলামের সদস্যরা যারা এই খুনের শিকার হয়েছেন প্রত্যেক পরিবারের সদস্যদের বক্তব্য আমরা নিয়েছি। আমরা ইনভেস্টিগেশনে যা পেয়েছি তাই আপনাদের কাছে বললাম, এর বাইরের বক্তব্যের সাথে আমাদের কোনো সম্পর্ক। শাপলার রক্তের অভিশাপ জুলাই আন্দোলনের মাধ্যমে কায়েম হয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে আয়োজিত মানববন্ধনে তিনি বলেন, অতি দ্রুত এই ঘটনার সাথে যুক্ত সবাইকে বিচারের মুখোমুখি করার পাশাপাশি ভুক্তভোগী সবাইকে পুনর্বাসন করতে হবে। কোথায় গুম করা হয়েছে? যারা গুম করেছিল তারা তো আর বাংলাদেশ থেকে পালিয়ে যায় নাই। স্বচ্ছ রক্তের দাগগুলো এখনো আমরা ভুলি নাই। সেই রক্ত আমাদের দেখে দেখে এখনো কথা বলছে। শাপলার সেই রক্তের অভিশাপ জুলাইয়ের 24-এ এসে লেগেছে। তৎকালীন পুলিশ কর্মকর্তা, তৎকালীন ডিজিএফআই ছিল, এনএসএ ছিল, অন্যান্য সরকারি বাহিনী ছিল, তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিলেই এই দেশের মানুষ শান্তি এবং স্বস্তি প্রকাশ করবে। 2013 সালের 5 মে রাজধানীর শাপলা চত্বরে আইনশৃঙ্খলা বাহিনী ও হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সংঘর্ষে হতাহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির চট্টগ্রাম মহানগর শাখা। মঙ্গলবার বিকেলে নগরের অন্দরকিল্লা মোড়ে শাহী জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা ওই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার সমালোচনা করেন। তারা বলেন, সেদিনের ঘটনায় দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। বক্তারা আরও অভিযোগ করেন, তৎকালীন আওয়ামী লীগ সরকার এই ঘটনার জন্য দায়ী এবং এটি পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে। তাদের দাবি, ঘটনার পর অনেক লাশ গুম করা হয়েছে এবং প্রকৃত হতাহতের সংখ্যা গোপন রাখা হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিগত সময়ের সকল গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচার দাবি করেন এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটনের আহ্বান জানান। মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে সারা দেশে 6 শিশুর মৃত্যু হয়েছে। সরকারের টিকাদান কর্মসূচির পরও দিন দিন বাড়ছে হামে মৃত্যুর সংখ্যা। এছাড়া হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 989 জন। মৃত্যুর সংখ্যা বাড়ছে বলেও মত চিকিৎসকদের। সিলেটে হামের উপসর্গ নিয়ে 3 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18 জনে। এছাড়া রাজশাহী ও ময়মনসিংহে হাম সংক্রমণে মারা গেছে 2 জন। গেল 24 ঘন্টা সহ কুমিল্লায় এখন পর্যন্ত 1299 রোগী সন্দেহজনক হাম আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জেলায় এখন পর্যন্ত মারা গেছে 6 শিশু। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন 30 জন রোগী। স্বাস্থ্যসেবা শুধু একটি সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার বলে জানিয়েছেন ডাক্তার জুবাইদা রহমান। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এক আলোচনা সভায় আরও বলেন, সর্বস্তরের জনগণের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে সরকার। এ সময় তথ্যমন্ত্রী বলেন, চিকিৎসার মৌলিক সমতা নিশ্চিত করা হবে। আর নিপীড়িত এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে প্রধানমন্ত্রী তার জনসেবা শুরু করেছেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আজ আমরা তাদের স্বাস্থ্য সংক্রান্ত সব চিন্তার, কষ্টের অবসানের পথ দেখাতে চেষ্টা করতে চাই। স্বাস্থ্যসেবা এখন তাদের দোরগোড়ায়, কারণ আমরা বিশ্বাস করি স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয় অস্বীকার করে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শতাধিক আসনে ভোট লুটপাটের অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে মমতা বলেন, তৃণমূলকে জোর করে হারানো হয়েছে। এ সময় তিনি নির্বাচন কমিশনকে খলনায়ক মন্তব্য করে বলেন, বিজেপির বিরুদ্ধে নয়, তৃণমূলের মূল লড়াই হয়েছে কমিশনের বিরুদ্ধে। সব অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানান তৃণমূল নেত্রী।
বিরোধী জোটকে শক্তিশালী করার ঘোষণা দিয়ে মমতা বলেন, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল সহ বিরোধী নেতারা তৃণমূলের পাশে থাকার বার্তা দিয়েছেন। সংবাদ সম্মেলনে মমতা অভিযোগ করেন, সাখাওয়াত ভোট গণনা কেন্দ্রের ভেতরে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি। তবে এখন তৃণমূলের রণকৌশল এবং কোন পথে এগোবে তা আপাতত গোপনই রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কিন্তু হারিনি, আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাবো। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। আমাদের লড়াইটা বিজেপির সাথে ছিল না, আমাদের লড়তে হয়েছে ভিলেন ইলেকশন কমিশন, যিনি ব্ল্যাক হিস্ট্রি তৈরি করেছেন। আগামী 9 মে রবীন্দ্র জয়ন্তীর দিন শপথ নেবে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত রাজ্য সরকার। শুধু ম্যাজিক ফিগার নয়, 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়েই পশ্চিমবঙ্গ বিধানসভায় জেকে বসতে যাচ্ছে বিজেপি। বিপরীতে তৃণমূলকে থামতে হয়েছে 80 আসনে। এদিকে মমতাকে পরপর 2 বার হারিয়ে বিজয়ী প্রার্থী শুভেন্দুর মন্তব্য, মুসলিমদের সব ভোট পেয়েও সুবিধা করতে পারেননি বাংলার দিদি। আর 100 আসন লুটের অভিযোগ তুললেও তৃণমূলের লড়াই থামবে না বলে সাফ জানিয়েছে মমতা। এদিকে সহিংসতার জেরে নিষিদ্ধ হয়েছে গেরুয়া শিবিরের বিজয় মিছিল, জোরদার নিরাপত্তা ব্যবস্থা। এরই মধ্যে দলের কেউ রাজনৈতিক সহিংসতা করলে তাকে দল থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। স্বাধীনতার ৭৯ বছর পর পশ্চিমবঙ্গে উত্থান হলো বিজেপির। গেল লোকসভা নির্বাচনে 200 আসন ছুঁতে না পারলেও এবার পশ্চিমবঙ্গ বিধানসভায় ম্যাজিক ফিগার আদায় করে ছাড়ল জনতা পার্টি। ৭৭ থেকে 1 লাফে 207 আসন। পশ্চিমবঙ্গে উগ্রবাদীরা ক্ষমতায় এসেছে, সেই সাথে বাংলাদেশ নিয়ে বাজে মন্তব্যও বাড়ছে, এমন অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি। এদিন ওয়ারিয়র্স অব জুলাই সংগঠনের 4000 নেতাকর্মী যোগ দেন এনসিপিতে। অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, উপজেলা পরিষদ বিলুপ্তির চেষ্টা করছে সরকার। এমন করলে সরকারের জন্য হিতে বিপরীত হবে। নির্বাচনের আগে একদিনের জন্য বলতে পারেন নাই যে হচ্ছে আপনারা এই গণভোট মানেন না। বললে আপনাদের মানুষ যেভাবে এখন 51% ভোট দিয়েছে, যখন বলছেন গণভোট মানেন, গণভোটের রায় কার্যকর করবেন, সকল কিছু সংবিধান অন্তর্ভুক্ত করবেন, আপনারা সংবিধান সংস্কার পরিষদ গড়ে তুলবেন, এইসব ওয়াদা দিয়েছেন বলে মানুষ আপনাদের উপর বিশ্বাস রেখে 51% মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে। কিন্তু তার আগে একবার বলতেন 5% মানুষ ভোট দেয় কিনা দেখা যাইতো তখন। জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনের প্রশাসক দিয়েছে, তাদের অযোগ্য নির্বাচনে পরাজিত যেই ধরনের নেতাকর্মী যারা আছে তাদেরকে দিয়ে তারা এখন জেলা পরিষদ সিটি কর্পোরেশন পরিচালনা করছে এবং স্থানীয় সরকারের এই গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকে তারা নিজেদের ভাগ বাটোয়ারা আর লুটপাটের চাঁদাবাজির একটা সেক্টর বানানোর চেষ্টা করছে। আমরা পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল দেখলাম, যেই উগ্রপন্থীরা সেখানে ক্ষমতায় আসছে। আগামীতে আমাদের সম্পর্ক কেমন হবে কিংবা পরিস্থিতি কীরকম হবে এটা নিয়ে এক ধরনের শঙ্কা আছে। আমরা বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার জন্য আমাদের রাজনৈতিক লড়াই অব্যাহত রাখব। সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা করতে পারলে ভারতের নির্বাচন পরবর্তী নেতিবাচক শঙ্কা থাকবে না বলে জানিয়েছেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। চান্দিনা দেবিদ্বার মহাসড়ক প্রশস্তকরণের বিষয়ে স্থানীয় পর্যায়ে অংশীজনদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এমন একটি জায়গা যেটি সকল মতের, সকল পথের, সকল ধর্মের একটা সেফেস্ট একটা হচ্ছে ল্যান্ড, এবং এটি আমাদের যদি আমরা সুরক্ষা করতে পারি তাহলে আমাদের যে ইন্ডিয়াতে যে নির্বাচন পরবর্তী যে আমাদের বাংলাদেশে যে আমরা ইম্প্যাক্টের সংখ্যাটি করছি, নেতিবাচক ইম্প্যাক্টের সংখ্যাটি করছি, সেটি আসলে থাকবে না তখন। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। ঈদুল আজহা উপলক্ষে সহজ শর্তে চামড়া ব্যবসায়ীদেরকে বিশেষ ঋণ সুবিধা দিতে তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এক সার্কুলারের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, কোরবানির ঈদে জাতীয় সম্পদ পশু চামড়া কেনা, সংরক্ষণ এবং বিপণনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ব্যবসায়ীরা। এজন্য তাদের হাতে পর্যাপ্ত অর্থের সরবরাহ থাকতে হয়। এমন পরিস্থিতিতে ব্যাংকার ও গ্রাহকদের সম্পর্কের ভিত্তিতে ব্যবসায়ীদের অনুকূলে চলতি মূলধন, ঋণ সীমা ও বিতরণ দ্রুত নিশ্চিত করতে হবে। শুধু বাণিজ্যিক এলাকা কিংবা শহরে সুবিধা সীমাবদ্ধ না রেখে প্রত্যন্ত অঞ্চলেও এই সেবা ছড়িয়ে দিতে বলা হয়েছে ব্যাংকগুলোকে। এজন্য ব্যাংকের জন্য নির্ধারিত কম্প্রোমাইজ অ্যামাউন্টের সীমা তুলে দেওয়া হয়েছে, যা বহাল থাকবে আগামী 30 জুন পর্যন্ত। দেশে পরিবেশ বান্ধব যানবাহনের ব্যবহার বাড়াতে অটো লোনে নতুন সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ভোক্তা ঋণের সীমাও বাড়ানো হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলারে বলা হয়েছে, প্রচলিত গাড়ির ক্ষেত্রে একজন ব্যক্তি সর্বোচ্চ 60 লাখ টাকা পর্যন্ত অটো লোন নিতে পারবেন। তবে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির ক্ষেত্রে এ সীমা বাড়িয়ে 80 লাখ টাকা করা হয়েছে। এছাড়া ব্যক্তিগত ঋণের ক্ষেত্রেও সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জামানত ছাড়া একজন ব্যক্তি সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে যথাযথ জামানত থাকলে ব্যাংকগুলো বেশি ঋণ দিতে পারবে, কিন্তু তা কোনো অবস্থাতেই 40 লাখ টাকার বেশি হবে না। দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ বেড়েছে। 2025 সালে সরাসরি বিদেশি বিনিয়োগ বেড়েছে 39.36%। আলোচিত সময়ে নিট বিদেশি বিনিয়োগ এসেছে 177 কোটি 70 লাখ ডলার। আগের বছর ছিল 127 কোটি ডলার। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী গত বছরের নিট নতুন বিনিয়োগ এসেছে 55 কোটি 46 লাখ ডলার, যা আগের বছরের তুলনায় 1.84% বেশি। আগের বছর একই সময়ে নতুন বিনিয়োগ ছিল 54 কোটি 46 লাখ ডলার। গত বছর নিট এফডিআই এর 78 কোটি 16 লাখ ডলার এসেছে পুনর্বিনিয়োগ আয় থেকে, যা আগের বছরের তুলনায় 25.68% বেশি। জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে স্ট্যান্ডার্ড ফিনিশ অয়েল কোম্পানির পক্ষ থেকে ফিনিশ ব্র্যান্ডের বিভিন্ন ক্লিনিং পণ্য এবং হাম রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য তথ্যভিত্তিক সচেতনতামূলক বোর্ড বিনামূল্যে প্রদান করা হয়েছে। বর্তমানে বাংলাদেশে মহামারী আকারে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ আক্রান্ত হচ্ছে। এই রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। এই উপলক্ষে হাসপাতালে এক সংক্ষিপ্ত পণ্য হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির ম্যানেজিং পার্টনার আদিবা আজানি, হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার মাহবুবুল হক সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ রোগীদের দ্রুত সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী আকিজ ভেঞ্চার গ্রুপ নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উদযাপন করল তাদের 6ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। এই অঙ্গীকারকে সামনে রেখে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান। রাজধানী তেজগাঁওয়ে আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইল লিমিটেডের এক্সপেরিয়েন্স সেন্টারে অনুষ্ঠিত হয় এই আয়োজন। প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কৌশল ও টেকসই উন্নয়নের রোডম্যাপ উন্মোচন করা হয় এতে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজ উদ্দিনের সহধর্মিণী মনোয়ারা বেগম এবং গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন। প্রতিষ্ঠাবার্ষিকীতে আকিজ ভেঞ্চার গ্রুপ পরিবেশ বান্ধব বিভিন্ন উদ্যোগ তুলে ধরে। এর মধ্যে রয়েছে ইলেকট্রিক কার, পাবলিক বাস ও ইভি ট্যাক্সি চালুর মতো উদ্যোগ। ঢাকায় অনুষ্ঠিত হল 43তম আন্তর্জাতিক চেস্ট কংগ্রেস 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান। মঙ্গলবার সন্ধ্যায় শাহবাগে রাজধানীর শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথিরা শ্বাসতন্ত্র ও হৃদরোগ চিকিৎসায় আধুনিক প্রযুক্তি, গবেষণা এবং জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এই আন্তর্জাতিক কংগ্রেসে দেশ বিদেশের খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষকরা অংশগ্রহণ করছেন এবং বিভিন্ন বৈজ্ঞানিক সেশনের মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানের
সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা হচ্ছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা পুলিশের হেফাজত থেকে শীর্ষ মাদক কারবারি শামীম মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়। সোমবার দিবাগত রাতে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীতে মাদক পাচারের সঙ্গে জড়িত শামীম মিয়াকে আটক করতে অভিযান চালানো হয়। এ সময় মাদক ও অস্ত্রসহ তাকে আটক করা হলে তার অনুসারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে। পরে সকালে বিশেষ অভিযান চালিয়ে হামলায় জড়িত ১৩ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। তবে এখনও পলাতক রয়েছে শামীম মিয়া। পর্যায়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ও পরবর্তীতে ওখানকার স্থানীয় কিছু লোকজন তারা মব সৃষ্টি করে মাদক ব্যবসায়ীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশ বিষয়টি প্রতিহত করে। পরবর্তীতে আমরা অতিরিক্ত ফোর্স নিয়ে আসি, ওই এলাকায় ব্যাপক আকারে মাদক বিরোধী অভিযান পরিচালনা করি। মুক্ত অভিযানের প্রেক্ষিতে ১২ থেকে ১৩ জন ব্যক্তিকে আমরা চিকিৎসা পাই। নারায়ণগঞ্জের ফতুল্লায় র্যাব পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে ফতুল্লার দেওভোগ নূর মসজিদ এলাকায় একটি বাড়িতে অভিযান পরিচালিত হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শতাব্দী গার্মেন্টস সংলগ্ন মোবারক হাবিবের মালিকানাধীন ৫তলা ভবনের ২য় তলায় রাশেদ ও রাসেলের আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, দেশীয় অস্ত্র এবং নগদ ১০ লাখ টাকার বেশি উদ্ধার করা হয়। অভিযানে অংশ নেয় আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়। এর আগে মঙ্গলবার দুপুরে ফতুল্লার বোয়ালিয়া খাল এলাকায় মাদক বিরোধী অভিযানের সময় দুর্বৃত্তদের হামলায় র্যাবের ৩ সদস্য আহত হন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশের পরিচয় এক প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি ওভারপাসের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুল মালেক, তিনি মুন্সিগঞ্জ সদর উপজেলার চর মাসুরা এলাকার বাসিন্দা। দীর্ঘদিন মালয়েশিয়ায় থাকার পর প্রায় ১০ বছর পর মেয়ের বিয়ের জন্য স্বর্ণালংকার নিয়ে দেশে ফিরছিলেন তিনি। ভুক্তভোগীর অভিযোগ, ভোর আনুমানিক ৪টার দিকে ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত ডিবি পুলিশের পরিচয় দিয়ে তার পথ রোধ করে। এ সময় তাকে মারধর করে প্রায় ৮.৫ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয় তারা। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতির সময় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে ভুয়াপুর উপজেলা থেকে তাদের আটক করা হয়। পরে দুপুরে একটি মামলা দিয়ে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পুলিশ জানায়, ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র নিয়ে ঘরের তালা ও গ্রিল কাটার চেষ্টা করে একটি চক্র। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় লোহার তৈরি কাটার, কাটিং প্লাস, লোহার শিকল, কাঁচি এবং সুইচ গিয়ার চাকু এবং চাপাতি। গ্রেপ্তার সবার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও চুরির মামলা রয়েছে। চট্টগ্রামের মিরসরাইয়ে বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেল আবিরা জাহান নুসরাত নামে ৭ বছর বয়সী এক স্কুল শিক্ষার্থীর। মঙ্গলবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিনকি আস্তানা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নুসরাত উত্তর সোনাপাহাড় এলাকার মোহাম্মদ আনোয়ার হোসেনের মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী। স্থানীয়রা জানান, স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় ঢাকামুখী জোনাকি পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় নুসরাত। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অবস্থার অবনতি হলে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
পাবনা পৌর শহরের একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞাত এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর 3:30টার দিকে শহরের নন্দন গলির লাকি হোটেলের 3য় তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে এখনও নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ জানায়, দুপুরের পর হোটেলের আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পরে ঘটনাস্থলে গিয়ে কক্ষের ভেতর থেকে ওই নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডি কাজ করছে। ঘটনার পর থেকেই হোটেল কর্তৃপক্ষ পলাতক রয়েছে। এই ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বান্দরবান সদরের রেইচা চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় 21 জন রোহিঙ্গাকে আটক করেছে সেনাবাহিনী। এক প্রেস বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, মঙ্গলবার বিকালে কক্সবাজার থেকে রোহিঙ্গাদের 21 জনের একটি দল বান্দরবানে প্রবেশ করেছিল। চেকপোস্টে তাদের চলাচল সন্দেহজনক মনে হওয়ায় কর্তব্যরত সেনা সদস্যরা জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করে। আটককৃতদের পরিচয় যাচাই এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ কার্যক্রম চলছে। পাশাপাশি তাদের বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে। কুমিল্লার সীমান্তে চোরাই পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মঙ্গলবার জেলার নানকরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় 60 লাখ টাকার এসব শাড়ি জব্দ করা হয়। তবে অভিযানের সময় চোরা কারবারিরা পালিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি। কুমিল্লা 10 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, আনন্দপুর বিওপির একটি টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তের প্রায় 100 গজ বাংলাদেশের অভ্যন্তরে নানকারা এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য 60,35,000 টাকা। এর আগে সোমবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী শশীদল এলাকায় পৃথক অভিযানে 1,70,17,000 টাকা মূল্যের উন্নত মানের ভারতীয় শাড়ি জব্দ করে কুমিল্লা 60 বিজিবি ব্যাটালিয়ন। পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছে একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরনো ভবন ভেঙে আধুনিক ও আন্তর্জাতিক মানের 14 তলা নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ নির্মাণ কাজ চলাকালীন দাপ্তরিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে কাস্টমসের অস্থায়ী কার্যালয় স্থানান্তর করা হচ্ছে নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের হলরুমে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং কাস্টমস হাউসের মধ্যে অফিস স্পেস ভাড়া চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী আগামী 3 বছরের জন্য 1,56,600 বর্গফুট অফিস স্পেস এবং 8,000 বর্গফুট পার্কিং সুবিধা ব্যবহার করবে কাস্টমস কর্তৃপক্ষ। চলতি বছরের জুলাই মাস থেকেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে কাস্টমসের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বারের পক্ষে স্বাক্ষর করেন প্রশাসক ও সরকারের যুগ্ম সচিব মোতাহের হোসেন। অন্যদিকে কাস্টমস হাউসের পক্ষে স্বাক্ষর করেন কাস্টমস কমিশনার মোহাম্মদ শফিউদ্দিন। এ সময় কাস্টমস C&F এজেন্ট অ্যাসোসিয়েশন সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আপাতত 3 বছরের জন্য আমরা চুক্তি স্বাক্ষর করতেছি। পরে সময়ের প্রেক্ষাপটে হয়তো সেটা বাড়তে পারে, অথবা এর ভিতরে যদি আমাদের প্রজেক্টও শেষ হয়ে যায় আমরা চেষ্টা করবো হয়তো তার আগেও চলে যাওয়ার। আমাদের যে চুক্তির যে শর্তগুলো আছে, যেগুলো এখনো আমাদের কাজ আসলে অনেকগুলো কাজ বাকি আছে, সেগুলো যেন আমরা সফলভাবে সমাপ্ত করতে পারি, সেই আমি বলবো যে আপনাদের সবারই সহযোগিতা আরও লাগবে। এখানে শেষ হয়ে যায় না আসলে, আমাদের সেই 10 তলা 9 তলা থেকে 14 তলা পর্যন্ত ওনাদেরকে রেডি করে দিতে হবে, যা একটা বিশাল কাজ। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুদ্ধ না হলে মধ্যপ্রাচ্য দখল করে নিত ইরান, কিন্তু এখন তেহরান শুধু টিকে থাকার লড়াই করছে বলে দাবি করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, হরমুজ প্রণালী আবার খোলার বিষয়ে দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে বড় একটি চুক্তি করছে ওয়াশিংটন। এরপর হরমুজ প্রণালীতে চলমান মার্কিন অবরোধ খুব ভালোভাবে কাজ করছে জানিয়ে ইরান একটি চুক্তিতে আসতে চায় বলে দাবি করেন ট্রাম্প। এছাড়া আগামী সপ্তাহে চীন সফরে শি জিনপিংয়ের সঙ্গে একটি ইতিবাচক আলোচনার প্রত্যাশার কথা জানান ট্রাম্প।
দক্ষিণ কোরিয়ার একটি জাহাজে হামলার বিষয়ে তিনি জানান, জাহাজটিতে গুলি চালালেও সেটি চলাচলে সক্ষম ছিল। মার্কিন পাহারায় থাকা জাহাজ বহরের অংশ ছিল না সেটি। এদিকে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোয় হামলা চালালে ইরানকে ভয়াবহ পরিণতি দেখতে হবে বলে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। We have the greatest military, the best equipment in the world. So when I did this, I thought the market would go down 25%. হরমুজ নিয়ে উত্তেজনা আবার তুঙ্গে ওঠায় পূর্ণমাত্রার যুদ্ধের দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র ও ইরান। গেল মাসের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথম ইরানি হামলার কবলে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোনের আঘাতে আমিরাতের ফুজাইরা তেল স্থাপনায় আগুন লেগে যায়। আহত হয় সেখানে কর্মরত 3 ভারতীয় নাগরিক। যদিও সরাসরি এই হামলার দায় অস্বীকার করেছে ইরানের সশস্ত্র বাহিনী। পাশাপাশি তাদের দাবি, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের ভুল অভিযানে 5 জন বেসামরিক নাগরিকের প্রাণ গেছে। এদিকে হরমুজে ইরানের শক্ত প্রতিরোধ ধ্বংস করতে 2টি নেভি ডেস্ট্রয়ার বা যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি নৌযান নজরদারিতে নামানো হয়েছে অ্যাপাচি হেলিকপ্টার। সেন্টকমের দাবি, মার্কিন সামরিক নিরাপত্তায় সফলভাবে হরমুজ প্রণালী পার হয়েছে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ। এমন প্রেক্ষাপটে ট্রাম্পের হুঁশিয়ারি, প্রজেক্ট ফ্রিডমের মার্কিন জাহাজে হামলা করলে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের আশপাশে ঘোরাফেরা করা সশস্ত্র এক ব্যক্তি সিক্রেট সার্ভিসের গুলিতে আহত হয়েছে। এরপরেই লকডাউন করে দেওয়া হয় হোয়াইট হাউস। মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, সন্দেহজনকভাবে ঘোরাফেরা সশস্ত্র ব্যক্তিকে আটকের সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি করে সে। এ সময় পাল্টা গুলি চালায় সিক্রেট সার্ভিস। একটি গুলি তার পায়ে লাগে। পরে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ঘটনার সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের গাড়ি বহর ওই এলাকা দিয়ে পার হচ্ছিল। এই ঘটনায় সাময়িকভাবে লকডাউন করে দেওয়া হয় হোয়াইট হাউস। সেখানে কাউকে ঢুকতে ও বের হতে দেওয়া হয়নি। চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত 26 জন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন 61 জন। সোমবার স্থানীয় সময় বিকেলে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে হুয়াশেং কারখানা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নিরাপত্তা বাহিনীর প্রায় 500 সদস্য। এ সময় ভেতরে আটকে থাকাদের উদ্ধারে ব্যবহার করা হয় রোবট। বিপজ্জনক স্থান থেকে সরিয়ে আনা হয় কর্মীদের। এরই মধ্যে ঘটনার তদন্তে নেমেছে চীনা পুলিশ। উদ্ধার অভিযান চালানোর সময় কারখানার ভেতর থেকে 2টি গান পাউডারের গুদাম পেয়েছে নিরাপত্তা কর্তৃপক্ষ। এখন চারদিকে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছে একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। খেলার প্রসঙ্গ, আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে পেছনে ফেলে 8 নম্বরে উঠে এসেছে টাইগাররা। আইসিসির সর্বশেষ হালনাগাদে প্রকাশিত র্যাঙ্কিংয়ে 1 ধাপ এগিয়েছে বাংলাদেশ। বর্তমান টি-20 রেটিং 225। বাংলাদেশের এই উত্থানে জায়গা ছাড়তে হয়েছে শ্রীলঙ্কাকে। নতুন প্রকাশিত র্যাঙ্কিংয়ে 9 নম্বরে নেমে গেছে লঙ্কানরা। 227 থেকে 6 পয়েন্ট কমে লঙ্কানদের রেটিং এখন 221। 275 পয়েন্ট নিয়ে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান টি-20 চ্যাম্পিয়ন ভারত। 262 রেটিং নিয়ে তালিকার 2-এ ইংল্যান্ড। তৃতীয় স্থানে থাকা অজিদের পয়েন্ট 258। র্যাঙ্কিংয়ের নিচের দিকে রদবদল হলেও নতুন প্রকাশিত এই র্যাঙ্কিংয়ে শীর্ষ 7টি স্থানে কোনো পরিবর্তন আসেনি। বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজকে সামনে রেখে শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগের ব্যবস্থা করেছে বিসিবি। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে নির্ধারিত ইউনিফর্ম ও বৈধ পরিচয়পত্র থাকলে বিনামূল্যেই মাঠে বসে খেলা উপভোগ করতে পারবে শিক্ষার্থীরা। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিসিবি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে 8 মে, আর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে 16 মে থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। 15 বছরের কম বয়সী বেসরকারি ক্রিকেট একাডেমির প্রশিক্ষণার্থীরাও নিজ নিজ একাডেমির পোশাক পরলে পাবেন ফ্রিতে খেলা দেখার সুযোগ। মিরপুরে টেস্ট ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে 50 টাকা, ক্লাব হাউস 200, ইন্টারন্যাশনাল গ্যালারি 300 এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে 500 টাকায়।
এবার নেইমারের বিরুদ্ধে সতীর্থকে মারধরের অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু হয়েছে ব্রাজিলিয়ান এই সুপারস্টারের বিরুদ্ধে। রোববার অনুশীলনের সময় নিজের ক্লাব সতীর্থ রবিনিও জুনিয়রকে শারীরিকভাবে আঘাত করেন নেইমার। লাথি মেরে ফেলে দেন এবং থাপ্পড় মারেন। 18 বছর বয়সী তরুণ ফরোয়ার্ড রবিনিও অনুশীলনে নেইমারকে ড্রিবল করে পেরিয়ে গেলে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাকে অসম্মান করা হয়েছে ভেবে তীব্র প্রতিক্রিয়া দেখান নেইমার। এমনিতেই সময়টা ভালো যাচ্ছে না নেইমারের। ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে আছেন শঙ্কায়। নিজের ফিটনেসটাও সায় দিচ্ছে না তার পক্ষে। তার উপর নিজের পারফরমেন্সটাও খুব একটা ভালো যাচ্ছে না সান্তোসের হয়ে। এমন কঠিন সময়ে নেইমারের বিরুদ্ধে সতীর্থকে মারধরের অভিযোগ নতুন করে চিন্তায় ফেলেছে তার ভক্তদের। অবশ্য এই ঘটনার পর নেইমার রবিনিও জুনিয়রকে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।